দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আমরা আজকে কথা বলতে চাই আগামী নির্বাচন ঘিরে যে প্রশ্নগুলো উঠছে এবং সেখানে যে নতুন নতুন সমীকরণ বেরিয়ে আসছে তা নিয়ে, সাম্প্রতিক রাজনীতির অন্যান্য বিষয় নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আছেন জনাব ফরিদুল হক, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর তুহিন ওয়াদুদ, তিনি অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আপনাদের তিনজনকেই স্বাগত আপনাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে এনসিপির একটি সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, সে নিয়ে একটি প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল। দলটির মোহাম্মদপুর জোনের আয়োজনে, যেখানে একত্রিত হন নানা শ্রেণী পেশার মানুষ। এনসিপির নেতারা 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। বক্তাদের অভিযোগ, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে বিএনপি, বাধা দিচ্ছে চলমান সংস্কারেও। হুঁশিয়ারি দেন, এভাবে চলতে থাকলে দলটির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে ছাত্র জনতা। ইনিয়ে বিনিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না। সেই আওয়ামী লীগকে কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না। আমরা মনে করি আপনারাও চান এই বিদ্যমান পুরাতন ফ্যাসিস্ট কাঠামো থাকুক, যার মধ্যে দিয়ে আপনারা আওয়ামী লীগের মতো আমাদেরকে নিপীড়ন করতে পারবেন। এদিকে নিজেদের গতানুগতিক রাজনীতি ধরে রাখতেই বিএনপি সংবিধান সংস্কারে গণভোট আয়োজনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে টালবাহানা এবং নানান ধরনের অসহযোগিতা সেটা করা হচ্ছে। বাংলাদেশে যে পুরনো সংবিধান সেটা কোনোভাবেই জনবান্ধব নয়, নারী বান্ধব তো নয়। বিএনপি যে তরুণরা অংশ নিয়েছিল তারা এখন কোথায়? তাদেরকে কেন আমরা মূলধারার রাজনীতি দেখছি না? তাদের প্রবীণরাই রাজনীতি করছে এবং তারা প্রবীণরা শুধু রাজনীতি করছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। চট্টগ্রামে এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারবে না, এমন সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন স্বৈরাচার তৈরি হওয়ার পথ করে দিচ্ছে দলটি। শুরুতেই ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো বিষয় সামনে রয়েছে, সেখানে মৌলিক সংস্কারের কথা বলা হচ্ছে এনসিপির তরফ থেকে, বিএনপির তরফ থেকে যে প্রস্তাবগুলো রয়েছে সেখানে বেশি আলোচনা হচ্ছে সম্ভবত উচ্চকক্ষে নির্বাচন কিভাবে হবে সেটি নিয়ে, এবং এর পাশাপাশি পরপর 2 বারের বেশি গিয়ে এরপরে একবার বাদ দিয়ে আরেকবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, বা এরপরে আরও অনেকবার হতে পারবেন কিনা, সে ব্যাপারে আজকে পর্যন্ত যে প্রস্তাব দেওয়া হচ্ছে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ 3 বার একজন প্রধানমন্ত্রী হতে পারবেন। এখন এই আলোচনাগুলোতে আসলে আগামী নির্বাচন কেন্দ্রিক যে সমীকরণ সেটা কি দাঁড়াচ্ছে, সেখানে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটাও কতটুকু গুরুত্ব বহন করছে? যাচ্ছিল শেষ অংশটা শোনা যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবির কথা এনসিপি বলছে, সেটা আগামী নির্বাচনে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটাও যোগ করছিলাম আগের অংশের সাথে। আচ্ছা, আমি আপনার আলোচনা মানে শুরুর অংশটুকু শুনেছি, পরের অংশটুকু শুনতে পাইনি। তারপরও আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, সেটি হচ্ছে আমি এই মুহূর্তে যে কথাটা আসলে বলতে চাই, যেটা আমাদের জন্য এখন খুবই জরুরি, সেটি হচ্ছে যে কোন প্রক্রিয়ায় আমরা যাব। এই প্রক্রিয়ায় যাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ঐকমত্যের প্রয়োজন আছে। এখনকার সময়টা কিন্তু বিভেদের নয়, কিন্তু আমরা যখন দেখছি যে ক্রমাগত আমাদের কাছে বিভেদের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠছে, তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যেই তখন এই মত পার্থক্য আর একটা সংকট তৈরি করবে। সেজন্য আমরা মনে করি যে বর্তমান পরিস্থিতিতে ধরুন যে যতগুলো মতামত আছে, সব মতামতগুলোর একটা সমন্বিত চেহারা আমাদের সামনে হাজির করা দরকার। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা যে জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে যে নতুন সময় কাঠামোতে প্রবেশ করতে চাইছি,
এই সময় কাঠামোতে প্রবেশ করা কিন্তু এটি একটি ছোট বিষয় নয়, এটা একটা ক্ষণকালের বিষয় নয়। এটা একটা, যদি আমরা আমাদের প্রেক্ষাপটে হিসাব করি, তাহলে বাঙালির যে মহাকালের যাত্রা, এই যাত্রায় কিন্তু একটা সম্ভাবনার পথ রচিত হয়েছে। এই যে সম্ভাবনার পথ রচিত হয়েছে, আমরা কি দেখেছি এখানে এত গণমানুষ কেন যুক্ত হয়েছিল এই আন্দোলনটায়, তার কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের পিছনে ফিরে তাকাই, তাহলে কিন্তু আমরা একটা দুঃশাসনের একটা চেহারা দেখেছি। আমরা দেখেছি যে একই ব্যক্তি বারংবার যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং সেই প্রধানমন্ত্রীর কাঠামোতে কিন্তু তার যে স্বৈরতান্ত্রিক এবং দানবীয় চেহারা মানুষের সামনে হাজির হয়েছে, এই হাজির হওয়ার চেহারাটা কিন্তু মানুষজন এখন আর দেখতে চাইছে না। সে কারণে এই যে আমাদের বলা হচ্ছে যে পরপর দুবার প্রধানমন্ত্রী কিংবা একজনের দুবার প্রধানমন্ত্রী হওয়ারই কোনো সুযোগ রাখা উচিত নয়, এগুলো কিন্তু এখন নানান জায়গা থেকে নানান রকম কথাবার্তা আসছে। এটার আরেকটা প্রেক্ষাপট আমাদের একটু ভাবতে হবে যে আমাদের এই বিগত দিনগুলোতে যারা ভীষণ রকমের সংকটের ভিতর দিয়ে দিনাতিপাত করেছে তাদের অনুভূতি, আর যারা ধরুন তেমন কোনো সংকটে পড়েনি, মোটামুটি চলতে পেরেছে, এদের অনুভূতি কিন্তু দুটো সমান নয়। ফলে এই সবকিছুর একটা সমন্বয় হতে হবে। আমরা যদি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন তুঙ্গে, তখন যারা প্রচুর মার খেয়েছে, মামলা খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ভয়াবহ একটা পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, তাদের চিন্তা ভাবনা বোঝাপড়ার সঙ্গে কিন্তু যারা এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়নি, তাদের বোঝাপড়ায় কিন্তু ক্ষেত্র বিশেষে পার্থক্য আছে। আবার ধরুন যে একটা দীর্ঘ অভিজ্ঞতার ব্যাপার আছে, সবকিছুর একটা সমন্বয় সাধনের ভিতর দিয়ে আমাদের একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। আমরা কিন্তু এই জাতিগতভাবে আর এমন কোনো জায়গায় যেতে চাই না যে রাষ্ট্র কাঠামো দানবীয় হয়ে উঠতে পারে। আমরা কিন্তু এই জায়গাটায় পৌঁছতে চাই না। আমরা দেখেছি যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের যে সমস্ত সূচক ছিল, সেই সমস্ত সূচকে কিন্তু বাংলাদেশ পৌঁছতে পারে নাই কেন? তার কারণটা হচ্ছে যে আমরা যতখানি মুখে মুক্তিযুদ্ধের কথা বলেছি, ততখানি আমরা চিন্তায় চেতনায় ধারণ করি নাই, বরং সেটাকে আমরা একটা ব্যবসা বাণিজ্যে কিংবা ক্ষমতায় থাকার হাতিয়ারে পরিণত করেছিলাম। ফলে আমরা এমন একটা কাঠামোতে পৌঁছতে চাই, যেই কাঠামোতে পৌঁছতে হলে একটা সমন্বিত চিন্তার প্রতিফলন থাকে, যা ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশবাদী একটা চিন্তায় আমরা পৌঁছতে চাই। এই জায়গায় আমাদের সবার বোঝাপড়ার ব্যাপার আছে। যদি মনে হয় আমাদের যে কোথাও যদি মনে হয় যে কিছুটা ছাড় দিতে হয়, কোথাও যদি সমন্বয় করতে হয় জাতীয় স্বার্থে, সে কাজ কিন্তু আমাদের করতে হবে। আমাদের সংস্কার নিয়ে অনেকগুলো কথা উঠেছে, মানুষ কিন্তু সংস্কারগুলো দেখতে চায়, এবং সেই সংস্কারগুলো করবার পথও কিন্তু প্রশস্ত করতে হবে। এবং আমরা মনে করি যে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্য, সবকিছু মিলে কিন্তু আমরা একটা ভালো বাংলাদেশে পৌঁছতে চাই। আমার মনে হয় যে সেই জায়গা থেকে একটা সমন্বিত জায়গায় উপনীত হওয়া আমাদের জন্য খুবই জরুরি। জি, অনেক ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল। আপনার কাছে পরিচয় আসতে চাই, দিন 5 আগে লন্ডনে জামাতে ইসলামীর আমিরের সাথে বেগম খালেদা জিয়ার একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এরপর থেকে একটা আলোচনা হচ্ছে যে জামাত এবং বিএনপি সুর এখন কি মিলে যাচ্ছে কিনা, বা জামাত এবং বিএনপি আবারও আগের মতো একটা জোটে আসছে কিনা। নির্বাচনের ব্যাপারে জামাতের সুর এই সাক্ষাতের আগে খানিকটা ভিন্ন হলেও এখন তারাও বিএনপির মতো নির্বাচনের উপর জোর দিতে শুরু করেছে। এখানে কি নির্বাচনের সমীকরণ জড়িত? না, হতে পারে জড়িত। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি, খুবই ইতিবাচকভাবে দেখি। একটা রাজনৈতিক দলের সাথে আর একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময় বা বোঝাপড়া জাতীয় বা আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে বা নির্বাচন নিয়ে, এটা আমি খুবই ভালোভাবে পজিটিভলি দেখি। এটা হওয়াতে ভালোই হয়েছে। হ্যাঁ, আমি আর আপনি যখন আলোচনা করব, কনভারসেশন হবে, আপনি একটা বলবেন আমি একটা বলবো, কিন্তু একটা জায়গায় তো আমরা আসবো, তাই না? সেই ক্ষেত্রে আমি মনে করি যে এতে ইতিবাচক দিক এই জিনিসটায়। এবং আগামী নির্বাচনে আপনি যেটা বলেছেন জোট হবার সম্ভাবনা আছে কিনা আমি জানি না। এখন বাংলাদেশের রাজনীতিতে ক্রিয়াশীল বা জনভিত্তি মানুষ যেটা মনে করছে, জামাতও নিশ্চয়ই একটা আছে, বিএনপি তো আছেই। এখন বিএনপি আর জামাত যদি জোট হয়ে যায়, তাহলে তো আবার অন্য একটা সংকট দেখা দিতে পারে, নির্বাচন কেন্দ্রিক বিরোধী দল টল নানান। এই নির্বাচন তো আর ওই আগের মানে ব্লুপ্রিন্টে নির্বাচন হওয়ার সুযোগ নাই। সেই হেতু আমার মনে হয় না যে এখানে জোট হওয়ার কোনো সুযোগ আছে বা এরকম চিন্তা আছে। আমার এনসিপির তরফ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, বিএনপির আসলে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে অবস্থানটা কি?
না, বিএনপি অবস্থান তো বারবার পরিষ্কার করেছে যে আওয়ামী লীগ দলগতভাবে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার 100 বারও ফাঁসি হতে পারে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর অপরাধী এবং আওয়ামী লীগের প্রায় টপ টু বটম লিডারশিপ, তাদের নিষিদ্ধ হলে আমাদের কোনো আপত্তি নাই এবং হওয়ারই প্রয়োজন, এটা আমরা বারবার বলেছি, বিশ্বাস করি। তবে প্রক্রিয়াটা কী হবে সেটা, যেমন এই যে বক্তব্য শুনছিলাম তাদের মধ্যে একজন কিন্তু পরিষ্কার করেই বলল যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা নিষিদ্ধ হোক, এটা হলে ভালো হয়। শোনেন, আওয়ামী লীগ, আপনি তখন এই কথা বলবেন না যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। যুগ যুগ ধরে আওয়ামী লীগ দ্বারা বিএনপি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, একমাত্র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, যত নির্যাতিত হয়েছে, যত রক্ত ঝরেছে। এখন আপনি যদি কন যে বিএনপি আওয়ামী লীগের সাথে পুনর্বাসন করবার চেষ্টা করছে, এটা তো মানে প্রহসন। এই ধরনের বক্তব্য বিভ্রান্তি তৈরি বা কি বলে বিদ্বেষ তৈরি বা কি বলবে রাজনীতির নামে এগুলো ভনিতা ভণ্ডামি। আপনি বিএনপি কী কারণে আওয়ামী লীগের পুনর্বাসন করবে? আপনি কি বিএনপির প্রতিদ্বন্দ্বী? আপনার তো এখনো ভাই নাই, রেজিস্ট্রেশনই নাই, নিবন্ধনই আপনি হন নাই। আপনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না? বিএনপি আর আওয়ামী লীগ এটা তেলের জলে কোনোদিন গিয়েছে? এইগুলো বলে না, এগুলো মানে নিজেরাই ওনারা ছোট হচ্ছেন, এটা আমি দুর্ভাগ্যজনক। এই যে বলে না বড় বড় কথা, হ্যান করেন গা ত্যান করেন গা, উল্টাই ফেলবো পাল্টাই ফেলবো। রাজপথে যখন আওয়ামী লীগ মিছিল করে কে ঠেকাইতে দেয়? কয়বার ঠেকাইছেন আপনি? হ্যাঁ, আমাকে, আমার ছাত্রদলের ছেলেদেরকে এগুলো করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি গ্রামে গঞ্জে যান, হ্যাঁ, এখনও গ্রামে যান, আওয়ামী লীগ লোকরা অনেক জায়গায় চলে আসছে, অনেক জায়গায় আসে নাই। হ্যাঁ, এবং যেখানে আসে নাই বা আসতে পারে না, ভয় করলে বিএনপি নেতাকর্মীদেরই ভয় করে। আপনার পুলিশ বাহিনী সেভাবে তৎপর হতে পারে নাই বা আপনারাও সেখানে প্রতিরোধ করতে পারেন না। আমাদেরকেই করতে হয়, আমাদের নেতাকর্মীদেরকে ঝুঁকে নিতে হয়, আমাদেরকেই তার মুখোমুখি দাঁড় করাইতে হবে। আপনি আমাকে বলছেন যে আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছি। এইগুলো রাজনীতির নামে একটা তরুণ রাজনৈতিক দল, তারা তরুণ নেতৃত্ব, তাদের কাছ থেকে আমরা পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ দৃষ্টিভঙ্গি আশা করি। কি বিএনপি বললেন একজন যে এখন নির্বাচনের কথা বলাই, গণতন্ত্রের কথা বলাই মনে হয় যে একটা অপরাধ। হ্যাঁ, এমন একটা প্রেক্ষাপট, এমন বক্তব্য দেওয়া হচ্ছে যে নির্বাচনের কথা বললে এখানে অথচ একটা প্রজন্ম একবার ভোটও দিতে পারলো না। সেই নির্বাচনটাকে উপেক্ষা করে আপনি সংস্কারের কথা বলছেন। আপনার কথার সাথে তো হাসিনের কথা ক্ষেত্র বিশেষে মিলে যায়। ওরা বলতো যে উন্নয়ন আগে তারপরে গণতন্ত্র, এখন আপনি বলছেন সংস্কার আগে তারপরে গণতন্ত্র। সংস্কারের বিরোধিতা করেছি আমরা? হ্যাঁ না, সংস্কার আপনি যখন আরামে আয়েসে আওয়ামী লীগের মানে একদিনের কারাভোগ করেন নাই, তখন আমার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নিপীড়িত হয়েছে। আপনার যারা আজকে ছাত্র নেতৃত্ব, তারা কেউ কেউ ছাত্রলীগের মধ্যেও ছিল, বিলীন হয়েছিল, কেউ কেউ যারা ছাত্রলীগ করেন নাই তারা ক্যাম্পাসেই ছিল, আওয়ামী লীগের ছাত্রলীগের শত্রুপক্ষে পরিণত হন নাই। বাট আমার ছেলেরা ক্যাম্পাসের সাধারণ জীবনযাপন করতে পারে নাই, একাডেমিক কেরিয়ার শেষ করতে পারে নাই। আমি যখন পিচ ঢালা গরমে 42 ডিগ্রি তাপমাত্রায় ওই রাস্তায় পিচের সাথে গলে মিলেমিশে গেছি, তখন আপনি আরামে আইসেই ছিলেন। আপনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না, আপনার বিরুদ্ধে কোনো রক্তচক্ষু ছিল না। আমার ছাত্রদলের কর্মীটা যখন জেলখানা থেকে ডান্ডা পরে পরে মায়ের ডেড বডি দেখতে আসছে কোনো রকম ওই প্যারোলে, তখন আপনি আপনার মায়ের হাতের সুন্দর রান্না খেয়েছেন। এখন আপনি বলছেন আমি আমরা নাকি ছাত্রলীগ নিষিদ্ধ চাই না, আমরা নাকি ছাত্রলীগ পুনর্বাসন করতেছি। এই ধরনের বক্তব্য না, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা আপনাদেরকে আপনাদেরকে আমরা আশা করেছিলাম যে আপনারা তরুণ রাজনীতি, আপনারা নতুন ইতিবাচক ধারার রাজনীতি করবেন। পুরনো সেই বিদ্বেষ, প্রতিহিংসায়, খিস্তি খেয়রের রাজনীতি, এগুলো করে কি জনভিত্তি বা জনগণের মন জয় করা সম্ভব? জি বলেন। ধন্যবাদ। জনাব ফরিদুল হক, আপনার কাছে আসি। বিএনপির বিরুদ্ধে এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, সেটাকে ভিত্তিহীন বলছিলেন বাবুল, আপনারা কেন এই কথাটা বলছেন এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে কি আসলে এনসিপির জন্য একটা রাস্তা পরিষ্কার হচ্ছে আগামী নির্বাচনের জন্য? জি ধন্যবাদ মঞ্জুর ভাই। চ্যানেল 24-এর দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার সহ-আলোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে পোপ ফ্রান্সিস মারা গেছেন, আমি ওনার বিদেহী আত্মার প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি যেটা মানে কি বলবো, বাউল ভাই যেটা বললেন যে এনসিপির পক্ষ থেকে এরকম অভিযোগ করা হয়েছে, প্রথমত হচ্ছে যে এইটা কোনো অফিসিয়ালি কেউ অভিযোগ করছে আমি জানি না, ঠিক আছে, এটা আমার জানা নেই, আমি নিজে অন্তত করিনি। কিন্তু উনি যে অভিযোগগুলো করলেন আমি সেইগুলোর ব্যাপারে বলি। মানে যেভাবে ধরেন উনি বললেন যে অ্যাজ ইফ আমরা গতকালকে ঘর থেকে বেরিয়ে আজকে ধরেন একটা পলিটিক্যাল পার্টি করে ফেলেছি, ব্যাপারটা মোটেই এরকম না। মানে বাংলাদেশে যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের সাথে বাংলাদেশের ছাত্র তরুণরা একমত ছিল না। এটা দীর্ঘ দশকব্যাপী, অন্তত 1.5-2 দশক ব্যাপী। আমি নিজেই গত 1.5 দশক ধরে ধরেন একটা নতুন রাজনীতির সন্ধানে বিভিন্ন ফর্মে চেষ্টা করেছি, এবং ব্যাপারটা মোটেই এরকম না যে আমরা খুব সোনার পালঙ্কে ছিলাম, হঠাৎ করে আসলাম আর হঠাৎ করে আমরা ধরেন একটা পলিটিক্যাল পার্টি করে ফেলেছি, ব্যাপারটা তা না। আমাদের এখানে যারা আছে ছাত্র নেতৃত্ব সহ আমরা যারা আছি, আমাদের
প্রায় বেশিরভাগেরই কোনো না কোনো পলিটিক্যাল জার্নি আছে বিভিন্ন ফর্মে। অ্যান্ড পলিটিক্যাল জার্নি বলতে যদি শুধুই মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি করা, ওইটা আমাদের নাই, এটা আমি বলতে পারি। বাট আমাদের একটা পলিটিক্যাল জার্নি আছে। আমি নিজেও অনেকগুলো মামলার শিকার হয়েছি, অনেকবার আমাকে আত্মগোপনে থাকতে হয়েছে, লাইফের ঝুঁকি নিয়ে আমাকে হুলিয়ার মধ্যে কাটাতে হয়েছে, এরকম আমাদেরও অনেক অনেক অভিজ্ঞতা আছে। বাট এটা নিয়ে আমি কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি না। আমি জাস্ট একটা জিনিস বলছি যে এই যে বাবুল ভাইরা যেটা করেন আর কি, মানে সাধারণত বাবুল ভাইরা বলছে, আমি ওনাকে স্পেসিফিক বলছি না, মানে 15 বছর ওনাদের উপরে জুলুম হয়েছে, তো তার মানে হচ্ছে ওনাদেরকে এখন কোনো ধরনের সমালোচনা করা যাবে না। এটা কিন্তু খুব একটা বাজে ফ্রেমিং, এটা করাটা আমাদের ঠিক না। মানে ধরেন আপনি গতকালকে জুলুমের শিকার হয়েছেন বিধায় আজকে আপনি নিজেকে জুলুম করার রাইট পান, নিশ্চয়ই তা না। তো এই ধরনের কাজটা আওয়ামী লীগ করতো, সিম্প্যাথির পলিটিক্স, এই পলিটিক্সটা আমরা কেউ করব না, আমি এটা আশা করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটা আমরা যেটা বলেছি, নিষিদ্ধ বলতে আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে আপাতত স্থগিতর কথা বলেছি। এটা নিষিদ্ধ স্থগিত কাছাকাছি ধরতে পারেন, কিন্তু আমরা মূলত আওয়ামী লীগের বিচার চাই। এখন বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা বলছেন যে তার কার্যক্রম স্থগিত থাকতে হবে, কারণ আজকে আওয়ামী লীগ যা শুরু করছে এটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্ট্যাবিলিটির উপরে একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এনসিপি তো বটেই, ইভেন বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে আছে। কারণ তারা যেভাবে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, সন্ত্রাসীরা যেভাবে ধরেন মানে কার্যক্রম করে, যেভাবে অপারেট করে, এই অপারেশনটা আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলতেছে। এই জন্য আমরা বলছি তাদের সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করতে হবে। এবং আমরা বলেছি আওয়ামী লীগকে দল হিসেবে জুলাই গণহত্যা সহ যত অপকর্ম সে গত 16 বছরে করেছে এগুলোর বিচার করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ায় তার রায় কী হবে সেটা তো আমরা আগে বলে দিতে পারি না। এটা অনেকটা ওই যে ধরেন ফাঁসির রায় চাওয়ার মতো, মানে আমি বিচার চাইতেছি কিন্তু আমি চাইতেছি ফাঁসি, ব্যাপারটা এরকম না। আমরা বিচার চাচ্ছি, বিচারালয় ঠিক করে দিবে এটা কি হবে। এবং ইন দ্য মিন টাইম তার যে নিবন্ধন আছে, নিবন্ধন বাতিল করতে হবে। কারণ অন্য সকল জিনিসকে যদি আপনি বাদ দেন, গত 3টা নির্বাচন আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে অন্তত আগামী 3 নির্বাচনে তার এমনিতেই নির্বাচন করার রাইট নেই। অতএব ব্যাপারটা নিষিদ্ধ যেভাবে আমরা দেখি, আমরা এইভাবে নিষিদ্ধের পক্ষে এনসিপি না। এনসিপি বলছে যে তার বিচারিক কার্যক্রম চালাতে হবে, তার বিচার করতে হবে, তার নিবন্ধন বাতিল করতে হবে, এবং ইন দ্য মিন টাইম বিচার যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা পদ স্থগিত করি না, ব্যাপারটা অনেকটা এরকম, তার কার্যক্রম। এটার সাথে অনেকে দুয়ে চার করার চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে সেক্ষেত্রে এর সুবিধাটা পাবে এনসিপি, সেটার ব্যাপারে আপনারা কি বলেন? দেখেন, নির্বাচন তো একটা ডেমোক্রেটিক কার্যক্রম, সুবিধা অসুবিধার তো ব্যাপার না। নির্বাচন একটা ডেমোক্রেটিক কার্যক্রম। আর আওয়ামী লীগ 20 বছর আগের আওয়ামী লীগ, 20 বছর আগে আওয়ামী লীগকে যা মনে করা হতো, কিংবা ধরেন 1 বছর আগের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ তো এক জিনিস না। এর মধ্যে জুলাই ঘটে গেছে, আওয়ামী লীগ একটা গণহত্যা করেছে এই দেশে, এর আরও যত অপকর্ম সব তো আছেই। এখন আর আওয়ামী লীগ তো এই জায়গাতে নেই। আর এইরকম অপকর্ম করার পরে, মানে তার অপকর্মের লিস্ট ধরলে এক ধরনের খাতা ভরে যাবে, এইরকম অপকর্ম করার পরে নির্বাচন করবে আওয়ামী লীগ, এটা তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই থাকতে পারে না। মানে ধরেন আপনি কার সাথে ডেমোক্রেটিক প্র্যাকটিস করবেন? যে মানুষের উপরে গুলি চালায়, পাবলিকের পয়সায় বেতন নিয়ে যে রাষ্ট্রীয় বাহিনী চলে এবং তার যে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে জনগণের নিরস্ত্র সন্তানদের বুকে গুলি চালিয়েছে, তার সাথে কিসের নির্বাচনের আলাপ, তার সাথে কিসের ডেমোক্রেসির আলাপ? এই সমস্ত আলোচনাই নাই। তো এইখানে সুবিধা অসুবিধার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ জুলাইয়ের মধ্য দিয়ে একটা প্যারাডাইম শিফট হয়েছে। আওয়ামী লীগের যে রাজনীতি, এটা বাংলাদেশে কবর হয়ে গেছে 5 তারিখের মধ্য দিয়ে। আওয়ামী লীগ এখন আর রাজনৈতিকভাবে মানে কোনোভাবেই এখানে না, মানে কি বলে যে প্রাসঙ্গিক নয়, রাজনৈতিকভাবে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগ যেটা করতেছে জুলাই থেকেই, তারা যেটা আগেও করেছে, জুলাই থেকে তারা এখন একটা পুরোপুরি সন্ত্রাসী কার্যক্রম, গুপ্ত মিছিল, বিভিন্ন জায়গাতে হামলা। আজকেও আমাদের জামালপুরে এক নেতার বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। এই কার্যক্রম তারা চালাচ্ছে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। ডক্টর তুহিন, আমাদের 8 মিনিটের ব্রেক। 8 মিনিট? যে 5 মিনিটে 8 মিনিট? জি ভাই, 8 মিনিট। ওটা চা খেয়ে নেওয়া যায়। থ্যাংক ইউ। আমাকে চা বদলাই দিলে ভালো হয়।
দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জা পড়ছে মুক্তবাগ। ফিরে আসবো জনাব বাবুল আপনার কাছে। সংস্কার নিয়ে আলোচনা চলছে, ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপিও গেছে, সেখানে এনসিপিও আলোচনা করছে। এখন বিএনপির সাথে যেখানে মতবিরোধ হচ্ছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে উচ্চ কক্ষটা আসলে কিভাবে হবে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে নিম্নকক্ষের অনুপাতেই উচ্চকক্ষ হতে হবে। সেক্ষেত্রে আসলে উচ্চকক্ষের এবং নিম্নকক্ষের মৌলিক কোনো তফাৎ থাকছে কি? নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না? শোনেন, এই ধারণাটা এখানে নতুন, আমাদের এখানে নতুন। এটা একটা পরীক্ষা নিরীক্ষারও একটা ব্যাপার থাকে, আমরা এটা আনছি, আমরা প্রয়োজন মনে করেছি। উচ্চকক্ষের ধারণাটাই হলো শুধুমাত্র রাজনীতিবিদ না, বিভিন্ন এক্সপার্টিস, প্রফেশনালস, স্কিল, এই ধরনের পিপুলকে আমাদের বিষয়ে বলাই হয়েছে যে 31 দফার যে দফা, যে এই ধরনের মানুষকে উচ্চকক্ষে স্থান দেওয়া হবে। গতানুগতিক রাজনীতিক নেতৃত্ব বা রাজনীতি যারা প্রত্যক্ষভাবে করেন তারা তো নির্বাচন করবেন, রাজনীতি করবেন, নির্বাচিত হয়ে আসবেন, কিন্তু উচ্চকক্ষটা এই ধরনের মানুষজনের জন্যই এটা করা হয়েছে। তা আমাদের বক্তব্য স্পষ্ট যে উচ্চকক্ষ কাদের নিয়ে হবে, সেখানে কোনো দ্বিমত কী ধরনের আছে বা কেন আছে আমি জানি না। এখানে তো ঐক্যমত্য কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে সেখানে মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষে নির্বাচন হতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে উচ্চকক্ষে আসলে নিম্নকক্ষে আপনাদের যে অনুপাতে আসন থাকবে উচ্চকক্ষেও তাই থাকবে, পার্লামেন্টে যে কোনো সিদ্ধান্ত আপনারা সদস্য নিতে পারবেন উচ্চকক্ষে। না, এখানে তো আরো পার্থক্য আছে। উচ্চকক্ষ সব কিছুই যে নিম্নকক্ষের সাথে একমত হবেন এরকম কোনো বিষয় নাই, তারাও কিন্তু দ্বিমত পোষণ করতে পারবেন, সেই অপশনও বোধহয় আমাদের প্রস্তাবের মধ্যে দলীয় রাখা আছে। সংখ্যা যদি একই হয় তাহলে সেটা আসলে কিভাবে পরিবর্তন আনবে? না, সেটা পরিবর্তন কিভাবে আনবে আমি জানি না, কিন্তু আমরা যেই কারণে করা হয়েছে শুধুমাত্র আপনি মানে পার্লামেন্ট মেম্বারদের দ্বিমত করার জন্যই একটা উচ্চকক্ষ করবেন এরকমও তো কোনো বিষয় না। আমাদের বলা হয়েছে যে উচ্চকক্ষ যেটা হবে সেটা রাজনৈতিক নেতৃত্ব বা রাজনীতিবিদদের মধ্যে থেকে হবে, এরকম কোনো বিষয় নাই। সেক্ষেত্রে তো ব্যত্যয় পার্থক্য নিশ্চয়ই থাকবে। এখানে আরেকটা প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে কি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া না হওয়া নিয়ে। সেক্ষেত্রে একবার বিরতি দিয়ে এরপরে যদি আরেকবার সুযোগ থেকে যায়, সেক্ষেত্রে ওই এক ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের ব্যাপারটা কি ঘুরে ফিরে আসছে না? না, এখানে তবু তো এটা আসছে। আপনি শোনেন, আপনি গণতন্ত্র বা সংস্কারের যে কথাগুলো কনসেপ্টগুলো এখন আনছেন, এটা মানে কি বলে চিপতে লেবু চিপার মতো করে ফেলছেন কেন আমি জানি না। এই ধারণাগুলো তো কেউই বাংলাদেশে আনে নাই বিগত দিনে, আমরা এনেছি, প্রথম এনেছি আরও 3 বছর আগে। এই যে আমার ভাইরা যেটা বলছে 24-এর ব্যাপারে, হ্যাঁ, এবং অলরেডি 24 নিয়ে যেই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আওয়ামী লীগের মতো 71-এর মতো বেচে বিক্রি করার মতো। এই যে একজন বললেন না যে আমাদের এক বোন যে খালি নির্বাচনের জন্য ক্ষমতা, এই যে বলে না এই যে সমালোচনা নাকি বিএনপি নিতে পারে না। আরে ভাই, এই ছাত্ররা বলেছে নৌকা ধানের শীষ একই 2 সাপের একই বিষ। হ্যাঁ, মির্জা কাদের আর মির্জা আলমগীর, তারপরে এক দল গেছে খাইয়ে আর এক দল, এগুলো বলেছে তো, এগুলো তো রেকর্ডেড সমস্ত বিষয়, আমরা এটা বলি না। আমরা নাকি সমালোচনা নিতে পারি না। শোনেন, বিএনপিকে যেইভাবে তুলোধনা করা হয়েছে, বিগত দিনেও করা হচ্ছে, এখনও করা হয়েছে। তারেক রহমান সাহেব নিজে বলেছেন যে আপনারা কার্টুন আঁকেন, আমার বিরুদ্ধে আঁকেন। তার মাকে কে গালাগালি দিয়েছে, উনি তাকে পুলিশ থেকে ছাড়িয়েছেন। তো সমালোচনা আমি নিলাম না, আপনারা কথায় কথায় এক দল গেছে আর এক দল খাওয়ার লেগে আসছে, চাঁদাবাদী। আমরা কি আপনাদের উপর আক্রমণ করেছি এর জন্যে? না আপনাদের ওই আগের মতো যুদ্ধাঙ্গী পরিবেশ তৈরি হয়েছে টকশোতে? এখানে হয়েছে? হয়নি তো। আমার কোনো নেতা বেগম খালেদা জিয়া বা তারেক রহমান এই যে শেখ হাসিনা যে বক্তৃতা দিতেন 5 মিনিট খালেদা জিয়ার নামে বিদ্বেষ, 5 মিনিট তারেক রহমানের নামে বিদ্বেষ, বিএনপির নামে বিদ্বেষ, 1 ঘন্টার বক্তৃতায়, এরকম রাজনীতি আপনি দেখেছেন? আমাদের মধ্যে থেকে পজিটিভিটি আমরা চেষ্টা করছি, আমরা 24-এর অবদান কখনোই কোনো খাটো করি নেই। হ্যাঁ, এখন আপনি আমাকে বলছেন আমি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি, বিয়ে পাগলা বুড়ো যেমন হয়, এটাও তো আমরা বলতে পারি যে কি ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি তো নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছেন, নির্বাচন ছাড়াই ক্ষমতা ভোগ করছেন, বিলাস বসন। দেখেন এই যে 24, এই যে আমার ভাইয়েরা যেটা বলল, আমরা দীর্ঘ লড়াই করেছি। আপনি আমাদের অবদানকে খাটো করে দেখেন, বড় করে দেখেন, যাই দেখেন। তবে এটা তো ঠিক, আপনি কি এই যে 9 দফা যে দিয়েছিলেন এর মধ্যে কোথাও আপনি সংস্কারের কথা বলেছেন? কিছু বলেছেন? বিচারের কথা বলেছেন, এটা বলেছেন, ওইটা বলেছেন। আপনি বৈষম্য বিরোধী, আপনি চাকরির আন্দোলন করেছেন। আপনি একটা চাকরি পাইলে আপনি ঘরে ফিরে চলে যাবেন। হ্যাঁ, তাই তো গিয়ে আপনি হাসিনা যদি 15 তারিখে আপনার দাবি মেনে নিত, আপনি তো ঘরে ফিরে যাইতেন। আমাকে তো লড়াইয়ের ময়দানে থাকতাম, আমি পারতাম কি পারতাম না এখন সেটা হয়তো পারতাম না, বা 5 বছর পরে পারতাম বা কি পারতাম না সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি তো আমার লড়াইটা করেছি। আমি আপনাকে যখন আহ্বান করেছি আপনি তো আসেননি আমার সাথে, আপনি যখন আমাকে আহ্বান করেছেন আমি এসেছি, আসার পরে আমরা সবাই মিলে হাসি করতাম। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখানে যে প্রশ্নটা উঠছে,
এই যে মৌলিক কিছু সংস্কারের কথা বলা হচ্ছে এনসিপির তরফ থেকে, যেখানে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে, সেটা না করে নির্বাচনে গেলে আসলে আগের ব্যবস্থাটাই থেকে। আচ্ছা, আগে কি বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আগে ছিল? এটা তো আমরা বলিনি। এটাকে একটা সংস্কার না? এটা কি নির্বাচনের আগে আপনারা করতে চাচ্ছেন? এটা কি সংস্কার কিনা? না, আমরা বলেছি আমরা ক্ষমতায় গেলে আমরা এটা করব। তখনও যা বলেছি এখনো তাই বলছি। আমার কথার মধ্যে নির্বাচনের আগে প্রয়োজন মনে করেন? নির্বাচনের আগে আপনি কিভাবে করবেন বলেন? আপনি আমাকে পথটা কি? আপনি একটা চার্টার তৈরি করতে পারেন, আমরা এই করব। এই যে আপনি বলেন যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে না, হ্যাঁ, আপনি বিএনপিকে বিশ্বাস করছেন না, অবিশ্বাস করছেন বা গতানুগতিকের কথা বলছেন। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতায় যায়, তারপরে যদি আপনি যে চার্টার করলেন, যত সংস্কারের কথা বললেন, সব যদি বিএনপি ছিঁড়ে ফেলে দেয়, তখন আপনি কি করবেন? বাট আস্থা তো আপনাকে রাখতে হবে একটা জায়গায়। আমি যে বারবার বলছি, আপনার আগে তো আমি বলিনি, এখন আমি বলছি, আপনার আগে বলেছি, বারবার এটা মার্কেটিং করছি, ব্র্যান্ডিং করছি, এবং আপনাকে বলেছি এর মধ্যে কোনো চূড়ান্ত না, এর মধ্যে কোনো পরিবর্তন বা পরিমার্জন যদি প্রয়োজন সেটাও আমরা করব। তারপরে গভর্নমেন্টের সাথে এই ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা হবে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে একেবারে এখানে পিন পয়েন্ট শুরু করে দিচ্ছি আমরা, সেটা না, এর মধ্যে পরিবর্তন হতে পারে, আলোচনা হতে পারে। তো সেটা নিয়ে তো এরকম আপনি যে সংস্কারের কথা বলছেন, হ্যাঁ এটা ঠিক, এই সমস্ত সংস্কার যদি আমি সব একদিনে করে ফেলতে পারতাম ভালো, কিন্তু আপনি ওই যে বজ্র অটনি ফসকা গেরো এত বড় আয়োজন করে বসে শেষে যদি ওই যে এক ফোঁটা বৃষ্টি না হয়, সেই ধরনের সংস্কার যাতে না হয়। পরিবর্তনটা হোক, একদিনে পরিবর্তন করতে পারলে আমি খুশি, বাট একদিনে সব পরিবর্তন আপনি করে ফেলতে পারবেন, বিষয়টা এত সহজ বিষয় না। ধন্যবাদ। এটাকে জটিল করা। জনাব হক, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে ক্ষমতায় গিয়ে সংস্কারগুলো করা হবে, ক্ষমতায় যাবার পরে বিএনপি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবে, তার সাথে আপনাদের যে দাবি যে না, মৌলিক কিছু সংস্কার না করে আসলে নির্বাচনে গেলে আগের ব্যবস্থায় থেকে যাবে, সেই দিকে আপনাদের যুক্তিগুলো আসলে কি? যে বিএনপিকে কি আপনারা অবিশ্বাস করেন, নাকি আরো কোনো কারণে আপনারা এই কথাগুলো বলছেন? না, অবিশ্বাস করার ব্যাপার না। এখানে ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যে সিস্টেম বাংলাদেশে 5 তারিখের আগে ছিল, এটার আমি যদি হিসেব করি, বাংলাদেশের এই গত 54 বছরের মধ্যে এটার সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। আমরা আসলে বিএনপিকে সাপোর্ট করতেছি আমরা, যাতে এরকম ভিকটিম, বিএনপি যে ভিকটিম হয়েছে, এরকম ভিকটিম ভবিষ্যতে তারা না হন এবং কেউই না হয়। এই ভিকটিম তো আসলে সিস্টেমের ভিকটিম। কেন? আপনি দেখেন যে ক্ষমতায় যাওয়ার পরে, নির্বাচনের পরে পার্লামেন্টে যে সংস্কারের ব্যাপারটা কেমন হয়? পঞ্চদশ সংশোধনী 2008-এ আওয়ামী লীগ কি বলেছিল যে সে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে? সে তো বলে নাই, কিন্তু তার কাছে যেহেতু 2/3 মেজরিটি ছিল, সেটা করে ফেলছে। বিএনপি একই কাজ একবার করছিল, সেটার দায় বিএনপিকে মেটাতে হয়েছে, যেটা খুবই দুঃখজনক, নির্মম। তার মানে হচ্ছে যে সংস্কার করার ক্ষমতা যদি এককভাবে আপনার কাছে পার্লামেন্টের মধ্য দিয়ে থাকে, কিংবা সংশোধন করার ক্ষমতা, এটার ফলাফল কি হয় সেটা আমরা দেখেছি। ইভেন বাকশালও তো একই। 73 সালে নির্বাচনের সময় কি শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি বাকশাল করব? উনি তো ম্যান্ডেট নেন নাই, কিন্তু উনি তো, ওনার কাছে 2/3 মেজরিটি ছিল, উনি বাকশাল করে ফেলেছেন। তার মানে একই ভুল কি আমরা বারবার করতে থাকবো? নিশ্চয়ই আমরা এটা করতে চাই না। আমাদেরকে তো পথ খুঁজতে হবে। হ্যাঁ, আমরা হয়তোবা নতুন আর একটা পদ্ধতিতে যাব, হয়তোবা নতুন একটা ভুল হবে, কিন্তু পুরনো যে ভুল আমরা এটা করেছি, আমরা এটার ভুক্তভোগী, এটা তো আমি মনে করি বিএনপির প্রধানত এটা বলা দরকার ছিল যে না, এই পথে যাওয়া যাবে না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমরা মূলত দ্বিমতের জায়গাটা কোথায়? দ্বিমতের জায়গাটা হচ্ছে যে সংবিধানকে সংস্কার করার ব্যাপারটা। সংবিধান সংস্কার করতে আমরা যে নির্বাচন, ওনারা যে দাবি করেন যে নির্বাচন পেছানোর কিংবা আমরা তো নির্বাচনই চাচ্ছি, আমরা তো গণপরিষদ নির্বাচনের কথা বলছি। সংবিধান পরিবর্তনের জন্য আমরা বলছি গণপরিষদ করতে হবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ গঠন হবে, এবং এই গণপরিষদ সংবিধানটা পরিবর্তন, কারণ এখানে সংবিধানের মৌলিক পরিবর্তন, সংবিধানের পাওয়ার স্ট্রাকচারের পরিবর্তন তো আপনি 2/3 মেজরিটির যে পুরনো ব্যবস্থা, এটা দিয়ে যদি আপনি করেন, আদালতে যে এটা রিট করবে কেউ একজন পরবর্তীতে এসে, আওয়ামী লীগ এসে কিংবা অন্য একটা লীগ এসে করার পরে, এমিকাস কিউরিরা বলার পর আমাদের পঞ্চদশ সংশোধনীর আগে কি আছে আপনি খুব ভালোভাবে জানেন, পরিষ্কার আমাদের কাছে আছে, এবং 2/3 মেজরিটি যদি কারো কাছে থাকে সে বদলে দিবে। আমরা বলছি যে এটাকে এমন সিস্টেম করতে হবে, যেহেতু এখন আপার হাউস লোয়ার হাউসের আলাপ চলতেছে, তো আপনাকে 2 হাউসেই মেজরিটি পেতে হবে এবং শেষে গণভোট লাগবে। কেন গণভোটের প্রশ্নটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে খুবই জরুরি আমি মনে করি। কেন? সংবিধান কোনো দল কিংবা ব্যক্তির ব্যাপার না, এবং পার্লামেন্টেরও ব্যাপার না। সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের দলিল। অতএব, এবং পার্লামেন্ট চলে হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে, সে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার জন্য আইন তৈরি করবে, বেসিক আইডিয়া। তাহলে সংবিধান যেটা জনগণের অভিপ্রায়,
সেটা পরিবর্তন করার ক্ষমতা সংসদ কিভাবে রাখে? টেকনিক্যালি তো রাখতে পারে না, আইডিয়া হিসেবে তো জিনিসটা ভুল। সেটা কি যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে নাকি কিছু কিছু বিষয়? আমি মনে করি যে কোনো পরিবর্তনের ক্ষেত্রেই, আমি মনে করি যে কোনো পরিবর্তন, কারণ আপনি পরিবর্তন করতে হলে আপনাকে জনগণের মতামত ছাড়া এটাতে হাত দেওয়ার ক্ষমতা যদি আপনি পার্লামেন্টের কাছে দিয়ে দেন, এবং এই ধরনের পার্লামেন্টের কাছে যেটা প্রশ্নই আসে না, যেটা 70 অনুচ্ছেদ বলে পার্লামেন্ট আসলে এক ব্যক্তির কাছে থাকে, এক ব্যক্তির ইচ্ছায় তো আসলে এই পরিবর্তনগুলো হয়েছে। একেবারে ধরেন 73-এর বাকশাল যখন হয়েছে, কিংবা আমাদের গণপরিষদ যখন গঠন হয়েছে, 72-এর যে গণপরিষদ, এলএফওর নির্বাচিত সদস্যরা এসে গণপরিষদের সদস্য হচ্ছেন, এবং যাদের প্রায় কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করলেন তারা ওই গণপরিষদে যাওয়ার সুযোগ পেলেন না, সরাসরি যারা অংশগ্রহণ করলেন। এবং এই এলএফওর দিনের সদস্যদেরকে উনি বেঁধে দিলেন 70 অনুচ্ছেদের আগের একটা বাধার আইন, আপনি এটা আমি এখনই ডেটটা মনে করতে পারতেছি না, যখনই একটা আইন দিয়ে বেঁধে দিলেন যে আওয়ামী লীগের কোনো সদস্য এই কি বলে দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না, 70 অনুচ্ছেদের মাদাল্য। তার মানে হচ্ছে শেখ মুজিবের ইচ্ছায় এই সংবিধানটা হচ্ছে, এবং পরিবর্তন ওনার ইচ্ছায় হচ্ছে, ওনার একক ইচ্ছা, যেহেতু 70 অনুচ্ছেদ আছে। এইটা তো এই সিলসিলা আমরা কতদিন ক্যারি করব? এরকম একটা 21 শতকের দেশে ডেমোক্রেসির বেসিক আইডিয়া, মানে জনগণের অভিপ্রায়ের যে দলিল, এটা পার্লামেন্ট মেম্বারদের নাম করে একজন প্রধানমন্ত্রী বদলে দিবে, এটা আমরা এখনো আমরা এটা ক্যারি করব? এটা নিশ্চয়ই হতে পারে না। তো আমাদের যে কথাটা বলা হয় যে সংস্কারের নামে নির্বাচন পেছন, আমরা তো নির্বাচনই চাচ্ছি। আপনি সংস্কারের আইডিয়াগুলোতে একমত হন, আগামীকালকে একমত হন, পরশুদিন আপনি গণপরিষদ নির্বাচন দেন, এবং গণপরিষদ এবং সংসদ নির্বাচন আমরা তো একসাথে চেয়েছি। এবং আমাদের বন্ধুদের খুব পরিষ্কারভাবে খেয়াল রাখা দরকার, গত 2 দিনে আওয়ামী লীগের দোসর, যে গত 16 বছর ধরে আওয়ামী লীগের সকল অপকর্মের সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কি বলছেন, আমি কখনো কখনো খুব আশঙ্কাভাবে দেখি যে জিএম কাদেরের ভাষা আর বিএনপি নেতাদের ভাষা একরকম হয়ে যায়। এটা খুব দুঃখজনক, কারণ আমরা মনে করি যে বিএনপি হচ্ছে এই গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বড় ভিকটিম। তাদের আসলে উল্টো কথাটা বলা উচিত, আমরা যেটা বলছি এটা তাদের বলার কথা, কিন্তু এটা দুঃখজনক, এটা হচ্ছে না। ধন্যবাদ। ডক্টর তুহিন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে কিছু কিছু মৌলিক পরিবর্তন করে তারপরে নির্বাচনে যাওয়া, যাতে যেই ক্ষমতায় আসুক না কেন, যত সংখ্যক আসন নিয়েই আসুক না কেন, তাদের হাতে যাতে কিছু মৌলিক বিষয় সংবিধানে পরিবর্তন করার ক্ষমতা না থাকে, এটা নিশ্চিত করার কথা একটু আগে জনাব ফরিদুল হক বলছিলেন। এবং জনাব বাবুল যেটা বলছিলেন যে তারা ক্ষমতায় গিয়ে আসলে এই পরিবর্তনগুলো করতে চাইছেন। এই দুটো যে যুক্তি বিএনপি বা এনসিপির, এর মাঝখানে আসলে সবাইকে এক করে একটা নির্বাচনে যাওয়ার রাস্তাটা কোথায়? আসলে এই আলোচনাটা আসলে এই পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আমাদের কাঠামোগতভাবে কাউকে এত ক্ষমতায়ন করার সুযোগ রাখা হয়েছে যে আমরা দেখি যে সাংবিধানিক ভাবেই একজন মানুষ দানব হয়ে ওঠার পথ খোলা আছে। এই জায়গাটায় আমার একটু ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে, সেটি হচ্ছে যে দেখুন, ব্যক্তির চিন্তা চেতনার বিনির্মাণটা যদি ভালো হয় তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু সঠিক জায়গায় পৌঁছার ক্ষেত্রে আমরা সহজ পথ অবলম্বন করতে পারি। যদি আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে, আমি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি যদি অসৎ হই, আমি যদি খারাপ হই, তাহলে কিন্তু আমাকে ঠিক পথে রাখাটা কঠিন। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আইনগত, কাঠামোগত, সাংবিধানিক ভাবে যাতে করে এমন একটা জায়গা রাখা যায় যে আমি চাইলেই খারাপ কাজটি করতে পারি না। এখন এটি দুটো বিষয় আমরা সবসময় সকল ক্ষেত্রে বলে থাকি, যে আইনের নাকি আসলে ব্যক্তির দায় দায়িত্ব এবং সচেতনতা, এই দুটোরই কিন্তু একটা সমন্বয় থাকতে হয়। আমাদের ব্যক্তিরও যেমন একটা নৈতিকতার জায়গায় একটা সুন্দর বাংলাদেশকে তৈরি করবার প্রত্যয় থাকার দরকার আছে, আবার কেউ চাইলেই খারাপ করতে না পারে এটার দরকার আছে। এই জায়গাটায় আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে দেখুন, যে নির্বাচন হয়েছে, সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হলো যে বিনা ভোটে নির্বাচন হলো, রাতের বেলা ভোট করে নির্বাচন হলো, মানে আগেই মানে সংসদে যাওয়ার পথ ঠিক করে নির্বাচন হলো। এই জায়গাগুলোতে কি করে এটা হলো? আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো একের পর এক ঘটলো। আমরা কেউ আমরা কিছু প্রতিবাদ করতে পারলাম, কিন্তু সামষ্টিকভাবে প্রতিবাদের জায়গাটাও ক্ষীণ। আমরা এই জায়গাটায় বলতে চাই যে সংস্কারটা খুব জরুরি এই কারণে যে দেখুন, একজন আমি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কথা বলি, তারা কিন্তু কেউ মান সম্মানটা বিক্রি করার জন্য চাকুরিতে আসে নাই,
আজকে যেই ডিসিরা ধরুন চাকরি হারিয়েছে, চাকরি হারানোর মতো কাজ করেছে, তাদের আরো শাস্তিযোগ্য কাজ করেছে। অনেকে আছে যে মানে চাকরির চেয়ে দলটাকে বড় করে দেখতে চেয়েছে। আমি তো একটা কথা সবসময় বলি যে বিগত সময়ে আওয়ামী লীগ যে সবচেয়ে বড় সর্বনাশটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যে আমরা এরকম একটা অবস্থায় পড়েছি তারও একটা বড় কারণ কিন্তু এই জায়গাগুলো। ফলে একজন ব্যক্তি চাইলে, একজন মন্ত্রী চাইলে যাতে করে প্রভাব বিস্তার করে একটা চাকরির সিস্টেমকে নষ্ট করে দিতে না পারে, আবার একটা সরকারি চাকরিজীবী যাতে করে চাইলেই দলকে কাজে লাগাতে না পারে, সবকিছু মিলে একটা জনবান্ধব রাষ্ট্র গঠন করবার জন্য আমাদের কিন্তু অনেকগুলো সূচকে পৌঁছতে হবে। কিন্তু আমাদের এই জায়গায় একটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশে কি এই আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে বেরোতে পেরেছে? আপনারা জানেন যে বাংলাদেশে মৃত আমলাদের পদোন্নতি হচ্ছে, কিন্তু অনেক ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি হচ্ছে না। আপনারা জানেন যে 25 ক্যাডারের মানুষ একসাথে হয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে বসতে পারে নাই। জনপ্রশাসন সংস্কার কমিশনের মধ্যে যারা আছেন তারা আমলারা বসে আছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে সংস্কার বলতে আসলে আমরা কি বুঝছি? শুধু সংস্কার শব্দটার ভিতর দিয়ে আমরা বুঝছি, নাকি আমরা কাঠামো পরিবর্তনের প্রকৃত জায়গায় পৌঁছাচ্ছি? আমরা চাই যে একটা সংস্কার অবশ্যই দরকার, এবং আমরা মনে করি যে এই জায়গাটায় একটা বোঝাপড়ার দূরত্ব দূর হওয়াটা খুব জরুরি। সেটি হচ্ছে বিএনপি এই মুহূর্তে যা চাইছে, জাতীয় নাগরিক পার্টি যা চাইছে, কিংবা অপরাপর যারা চাইছে, কিংবা সাধারণ মানুষও যেভাবে দেশটাকে দেখতে চাইছে, এই চাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে কারোর কমতি নেই। কেউ আমরা একটা খারাপ বাংলাদেশ চাইছি না। তাহলে ঠিক এই জায়গায় কেউ যখন চাইছি না, তাহলে আলোচনার টেবিলে আমরা একটা কথা বলে থাকি যে আলোচনার টেবিল খোলা থাকলে মানে রণাঙ্গনে ঘাস গজায়। সেরকম পরিস্থিতি তৈরি হয় নাই। আমাদের মত প্রকাশের জায়গাটা তৈরি হয়েছে, মানে যেটুকু আলোচনা, এই যে সংস্কার আগে চাই নাকি নির্বাচন আগে চাই, এই কথাগুলো বলবার জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই সিদ্ধান্ত রাজনীতিকদের নিতে হবে, এবং আমরা সত্যি সত্যি এর এমন একটা জায়গায় পৌঁছতে চাই যে একজন নাগরিকও চাইলে খারাপ হতে না পারে, একটা ভালোর পথে আমাদের হাঁটতে হবে। আমরা জানি দুদিক থেকেই এর বিনির্মাণ জরুরি, যেমন ব্যক্তির বিনির্মাণ জরুরি, তেমনি কাঠামোগত ভাবেও তাকে ঠিক রাস্তায় রাখার ব্যাপারটা আমাদের জন্য জরুরি। সেজন্য আমরা মনে করি যে যতগুলো মত আছে, আমরা বারবার করে এটা একটু বলছিও যে সবার মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছা হোক। এই বিরোধ, এই দূরত্ব আমাদেরকে আর কোনো দূরের জায়গায় পৌঁছে না দিক। কারণ অন্তর্বর্তী সরকার এসেছে একটা অল্প সময়ের জন্য, তারা দীর্ঘ সময় থাকবে না। ফলে এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় আমাদের সবার মতামতের একটা সমন্বিত প্রকাশ থাকুক। এটা আমাদের, শুধু এটা আমার কথা না, আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলি, এমনকি যারা সরকারি চাকরি করে তারাও কিন্তু চায় না যে তাদেরকে দিয়ে কেউ খারাপ কাজ করে নিতে পারুক। এই ব্রিটিশ আইনের পুলিশরাও কিন্তু চায় না যে আমরা এত নাজুক অবস্থায় পৌঁছে যাই। ফলে এই ব্রিটিশ কাঠামোতে রাজনীতিকরা যেরকম জমিদার হয়ে উঠতে পারে, মন্ত্রীরা যেরকম ব্রিটিশ কলোনিয়াল যে চরিত্র সেটা হয়ে উঠতে পারে, সবকিছু ভেঙে দিতে হবে। এই দেশটা এই দেশীয় চিন্তা ভাবনা দর্শনের ভিতর দিয়েই এগোতে হবে। জি, ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসতে চাই। যে নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি বারবার ডিসেম্বরের কথাই বলছে, যেখানে প্রধান উপদেষ্টা বলছেন আগামী বছরের প্রথমার্ধের মধ্যে। ডিসেম্বরই কেন হতে হবে? ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হলে আসলে ক্ষতিটা কোথায়? না, ক্ষতি আছে। ক্ষতি হলো বাংলাদেশের নির্বাচন বিগত দিনের ইতিহাস, সময়, প্র্যাকটিক্যাল বাস্তবতা, ঝড় ঝঞ্ঝা, রোদ বৃষ্টি, বাস্তবতা, এসব বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা এইসব মিলে বারবার ডিসেম্বরে নির্বাচন হয়েছে, এবং একটা প্র্যাকটিক্যাল সময় ডিসেম্বর, বাস্তব সময়। আপনি জুন মাসে নির্বাচন করবেন, মে মাসে নির্বাচন করবেন, তখন আপনার কালবৈশাখীর ঝড় থাকে, প্রচন্ড রোদ থাকে, বৃষ্টি থাকে। না, মার্চে তো রোজা, দুইটা ঈদ এর মাঝে। আপনার তো একটা বাস্তব ভিত্তিক কথা বলতে হবে, এবং এটার মধ্যে একটা, আমি জানি না শুভঙ্করের ফাঁকি আছে কিনা, নির্বাচনটাকে জুন পর্যন্ত না, এবং এটা এনসিপির দাবি অনুযায়ী এটা করা হচ্ছে কিনা আমি তাও জানি না। কারণ এনসিপি এবং সরকার, দেখেন হয়েছে কি, ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স না কি বলে, হ্যাঁ, তারা বলতেছে বিএনপি সরকার, বিএনপি, প্রফেসর ইউনূস নাই বিএনপিতে যোগ দিয়েছে, আসিফ মাহমুদ সজীব, মাহফুজ আলম, নাহিদ আলম কদিন থেকে গভর্নমেন্ট থেকে, মানে পুরা সরকার। একজন বললে যে প্রশাসন চলছে, আবার একজন বললো হুজুরের মতো চমৎকার, পুরা সরকার এখন বিএনপির হয়ে গেছে। মানে এই ধরনের বালখিল্য সুলভ আচরণ বা কথাবার্তা, অথচ দেশের মানুষ সব জানে। আচ্ছা, এখন আসে আপনার সংস্কার।
এই যে বলা হলো সংবিধান সংবিধান সংবিধান, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন, এই যে এগুলো শুরু করা হয়েছে, আর তাদের তো আসলে দাবির কোনো ধারাবাহিকতা নাই, সাস্টেনেবিলিটি নাই। একবার গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, একবার কি জুলাই চার্টার নাকি শহীদ মিনার, এই মানে আর কয়দিন পর তারা ভুলে যায়। তাদের বয়সের কারণ কিনা বা অনভিজ্ঞতার কারণ কিনা তাও আমি জানি না। শোনেন, আপনি এই যে সংবিধান, পৃথিবীর কোন সংবিধানে খারাপ কথা লেখা আছে? আমার যে বিদ্যমান সংবিধান, এই সংবিধানে কি লেখা আছে যে রাতের বেলা ভোট করে প্রধানমন্ত্রী হতে হবে? আছে কোথাও? নাকি লেখা আছে যে প্রত্যক্ষ প্রাপ্তবয়স্ক নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচন হবে? তো মেনেছে হাসিনা। তারপরে কি লেখা আছে যে ভোটের আগে ভোট হবে, বা এই যে কেয়ারটেকার সরকার কোথাও উঠাই দিতে হবে? এটা কি সংবিধানে লেখা ছিল? এটা হাসিনা করেছে। আপনি সংবিধানের কি মূল্য আছে বলেন? সংবিধানটা একটা কাগজে লেখা পাতা। আপনার মনোজগতের সংস্কার হতে হবে, আপনার গণতন্ত্রের প্র্যাকটিসের মধ্য দিয়ে সংস্কার হতে হবে। আচ্ছা, আপনি যে গণপরিষদের কথা বলছেন, আচ্ছা আমি বলি, হ্যাঁ, এই সংবিধানের 60টা আমরা পরিবর্তন চেয়েছি, এবং এই সংবিধানের আপনি নতুন যদি সংবিধান করেন, গণপরিষদ করে, এই সংবিধানের 80%ই আপনাকে রাখতে হবে। সেই জন্য আমরা সংস্কারের কথা বলেছি। হ্যাঁ, আপনি সংস্কারের নামে আপনি একটা আবার কি অবাস্তব কল্পনা প্রসূত মনোজগতের একটা গণপরিষদ নির্বাচন করবেন, সেকেন্ড রিপাবলিক করবেন, কত কি করবেন, চাঁদের বুড়ির সুতা কাটার গল্পের মতো গল্প আপনি ছেড়ে দিয়েছেন, যার কোনো প্র্যাকটিক্যাল ভিত্তি নাই, বাস্তব ভিত্তি নাই, এই সময় নাই। এবং এটা করতে গেলে আপনাকে 2000 ওই হাসিনার 40 সাল পর্যন্ত যেতে হবে। ওইটাই তো আপনার চিন্তা, মানুষ মনে করছে এখন, মানুষ এখন মনে করছে। আচ্ছা ধরেন আপনি কি গণপরিষদ নির্বাচন করলে, একটা সংবিধান করলেন, হ্যাঁ, আপনার মন মতো করলেন, তারপরে যদি কেউ ব্রুট মেজরিটি পায়, এনসিপি ধরেন পাইলো, পাওয়ার পরে তারা যদি এটা আবার উল্টায় পাল্টায়, কারণ সংবিধানের চাইতে পাওয়ারফুল কি, সংসদের চাইতে শক্তিশালী তো আর কেউ নাই, সংবিধানও না, আইনও না, তাহলে সেটা যদি উল্টে দেয় তখন আপনি কি করবেন? সেই জন্য আপনাকে রাজনীতিবিদের প্রতি আপনাকে আস্থা রাখতে হবে, রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে, মানুষের প্রতি। এইগুলো না বললে আপনারা মানুষের কাছে যান। আপনারা যেই কথা বলছেন, আপনার কথা যদি মানুষ গ্রহণ করে, আপনি তো ভোট মেজরিটি পাবেন, তারপরে ভোট ফেস করে। আমি শেষ করি, আপনার কথা যদি সত্য হয় তাহলে তো এই যে সংস্কার নিয়ে যে আলাপ সেগুলো তো অর্থহীন। সংস্কারের কথা আমি বলেছি, সংস্কার হতেই হবে, এটা সময়ের প্রয়োজনে হয়। হ্যাঁ, এটা প্রথম দিন সংস্কার হয় না, যুগে যুগে কালে কালে সময় যায়, সংস্কার হয়। আমাদের এই পরিবেশ কি ছিল কখনো? হাসিনা পালাই যাবে, সংবিধান শূন্য হয়ে যাবে, রাষ্ট্র শূন্য হয়ে যাবে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে, এই পরিবেশে তো হয়েছে। ভবিষ্যতে আমরা লিখে দেবো সংবিধানে যে প্রধানমন্ত্রী পালাই গেলে কি হবে। হ্যাঁ, এই পরিবেশ ছিল কখনো? সেটা সময় আপনাকে সংস্কার। আমরা কি বলেছি, এই যে উনি যে বললেন যে শেখ মুজিব বলে নাই বাকশাল করতে, হ্যাঁ বলে নাই তো, সেই জন্য সে বাকশাল করছে। কিন্তু আমি তো এখন বলেছি যে 2বারের বেশি আমি প্রধানমন্ত্রী হব না পরপর। আমি তো বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান, আগে তো বলিনি, এখন আমি বলেছি, এবং সময় আমাকে সেটা শিখিয়েছে, পরিবেশ আমাকে সেটা শিখিয়েছে। তাহলে আপনি কেন বলছেন? আমি তাদেরকে বলি, দয়া করে মানুষের কাছে যান। খালি দিন ভরে জনগণের দোহাই দেন, কিন্তু জনগণের ধারে কাছেও যান না। আপনি নিবন্ধন নেন, একটা রাজনৈতিক দল করেন, বিএনপির কি কি ফল্ট আছে সব তুলে ধরেন, সব ভোট দেখবেন মানুষ আপনারা দিয়েছে, তখন আপনি মনের মাধুরী মিশিয়ে সংস্কার করেন, দেশটাকে একেবারে সোনা দিয়ে মোড়াই দিয়েন। জনাব ফয়জুল হক, এনসিপি নির্বাচন চায় না, তারা দল গোছাতে আরো সময় যায় এবং সরকার তাতে সহায়তা করছে, কথাটা বিভিন্ন সময় নানা জায়গা থেকে অভিযোগটা আসে। আপনাদের বক্তব্য? আচ্ছা, আমি বাবুল ভাইয়ের একটা কথা রেসপন্স করে আপনার এই কথাতে আসি, যে নিবন্ধনের কথা বলে বারবার যে খোটা দেওয়া, বাবুল ভাইদের মনে রাখা উচিত নিবন্ধনের যে প্রক্রিয়া, এটা 111 গভর্নমেন্টের প্রক্রিয়া। আর 111 গভর্নমেন্টের পরেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এবং ফ্যাসিবাদের উত্থান, সেটা সবচেয়ে বড় ভিকটিম কিন্তু ওনারা। তো ওইটাকে হাইলাইট অন্তত বিএনপি করতে পারে না, জাস্ট। তারপরে একটা নিবন্ধন প্রক্রিয়া থাকবে কি না থাকবে এটার অন্য আলোচনার ব্যাপার। আর রাজনৈতিক দল মানে নিবন্ধিত হলেই রাজনৈতিক দল, নিবন্ধিত না হলেই রাজনৈতিক দল না, ব্যাপারটা এরকম না। এভাবে আমরা না দেখি, আমরা অন্যভাবেও দেখার ব্যাপার আছে। আর নির্বাচন পেছানোর যে ব্যাপারটা, আমি তো প্রথমেই বললাম, নির্বাচন পেছানোর তো এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে মৌলিক সংস্কারের প্রশ্নে আমরা একমত হতে পারতেছি কিনা। এবং আমরা তো বলছি যে গণপরিষদ লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে। উনি বলছেন 80% একমত, আমি ওনার সাথে 80% একমত। প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা কাঠামো, উনি যেটা বললেন যে সংবিধানে ভালো ভালো কথা লেখা থাকলেই হয় কিনা, এটা একটা উদাহরণ আপনাকে দিই। উদাহরণ হচ্ছে বাংলাদেশের 72-এর যে সাংবিধানিক বন্দোবস্ত, 72-এর সাংবিধানিক বন্দোবস্ততে ক্ষমতায় থেকে যারা নির্বাচন করেছেন, ওনাদের 15ই ফেব্রুয়ারি 1996 নির্বাচন সহ কাউকে হারানো যায় নাই। আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছে, যারা ক্ষমতায় ছিলেন তারা দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেননি। তার মানে এই বন্দোবস্ত কি ঠিক আছে? নিশ্চয়ই না। কোনো না কোনো একটা জায়গায় তো প্রবলেম আছে, কোনো না কোনো একটা জায়গায় তো প্রবলেম আছে। তত্ত্বাবধায়কের প্রবলেমটাও, এবার তত্ত্বাবধায়কের ব্যাপারে ওনারা একমত। তত্ত্বাবধায়কের প্রবলেমটা আমি বলি, তত্ত্বাবধায়কের প্রবলেম হচ্ছে 96 সালে প্রায় সকল দল একমত হয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলাম। এইটাকে কয়েকজন মানে এমিকাস কিউরিদের বিরোধিতা সত্ত্বেও
3জন কিংবা 4জন বিচারপতির স্বাক্ষরে প্রথমে এটা আদালত বাতিল করে দিল, এবং ওই যে 2/3 মেজরিটি প্রধানমন্ত্রীর কাছে থাকলে উনি এটাকে বাতিল করে দিলেন, এবং যেটাই বাংলাদেশের ফ্যাসিবাদের সূত্রপাত। তাহলে এখনো আবার আপনি ওইখানে থাকবেন, তার মানে তো সিস্টেমের মধ্যে গলদ আছে। তো একক ব্যক্তির কাছে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, কিভাবে 70 অনুচ্ছেদ অনুযায়ী তার কাছে আইন বিভাগ থাকতেছে, নির্বাহী বিভাগের সেমনিতে প্রধানমন্ত্রী প্রধান, দলের প্রধান হিসেবে সংসদের সে থাকতেছেন, 48-এর 3 অনুযায়ী রাষ্ট্রপতি সকল কাজ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রাষ্ট্রপতি যদি তার পরামর্শ না শোনেন তাহলে বদরুদ্দোজা চৌধুরীর পরিণতি হবে, এবং রাষ্ট্রপতিকে দিয়ে বিচার বিভাগ সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা প্রধানমন্ত্রী এনজয় করেন। তাহলে এবং 2/3 মেজরিটি থাকলে উনি সংবিধানের উপরে অবস্থান করেন। এটা দিয়ে আপনি কিভাবে বাংলাদেশ চালাবেন? ওনারা তো এই কোনো প্রশ্নে একমত হন নাই। বিএনপি 80 ভাগ যে 20 ভাগ ওনারা একমত হন নাই, মূল প্রশ্নে ওনারা একমত হন নাই। মূল প্রশ্নে একমত হতে হবে, কারণ জুলাইয়ের মধ্যে বাংলাদেশের পলিটিক্সের প্যারাডাইম শিফট হয়ে গেছে। তো আপনি আগের জায়গাতে থাকতে পারবেন না, আপনাকে এটা চেঞ্জ যেতে হবে। মৌলিকটা কোথায় বলেন? মৌলিকটা আমি বললাম ভাই, নাম ধরে বলেন। আমি নাম ধরেই বললাম। কি কোনটা? যে বাংলা আপনাকে ভাই ডেমোক্রেসির বেসিক জায়গা, রাষ্ট্রের যে প্রধান 3টা অঙ্গ, এটাকে আলাদা করতে হবে। একটা নির্বাহী বিভাগের কর্তৃত্বে আইন বিভাগ এবং বিচার বিভাগকে আপনি রাখতে পারবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে হবে। আপনি নির্বাচন কমিশন যদি প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে, তাহলে ওই নির্বাচন কমিশনের নির্বাচনগুলো একবারও তাকে হারানো যায় নাই যখন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করেছেন। দুদক কিভাবে প্রধানমন্ত্রী এবং তার যারা দোষর তাদের দুর্নীতির বিচার তদন্ত করারই তো ক্ষমতা রাখেন না। মহাহিসাব নিরীক্ষক কিভাবে হিসাব করবেন? এই বিষয়গুলোকে সেটেল ডাউন করতে হবে। ডেমোক্রেসির বেসিক জিনিস ভাই এটা। আর নির্বাচন মানে ডেমোক্রেসি না। আমাদের এখানে যেভাবে শেখানো হয় যে নির্বাচন দেন, নির্বাচন দিলে ডেমোক্রেসি হয়ে গেল। আমরাও নির্বাচন চাই, কিন্তু কথা হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোর অধীনে বাংলাদেশের নির্বাচন জুলাইয়ের সাথে প্রতারণা করা, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা বলেছি একটা গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে, একটা গণতান্ত্রিক কাঠামো করে নির্বাচন করেন, কোনো অসুবিধা নেই। তো কালকে নির্বাচন দেন। ধন্যবাদ। ডক্টর তুহিন যদি আর কিছু যোগ করার থাকে। যদি আর কিছু যোগ করার থাকে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, এটা যেহেতু যোগ করবার বিষয়, সেটি হচ্ছে যে একটি ভালো কথাবার্তা হচ্ছিল, শেষের দিকে আরো বেশি ভালো হচ্ছিল। সেটি হচ্ছে যে আসলে আমাদের যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটি তো আসলে যদি ধরা যাক যে নির্বাচনগুলো আমাদের সব ঠিকঠাক মতো যদি হতো, প্রত্যেকটা নির্বাচন যদি একদম 100% পরিচ্ছন্ন নির্বাচন হতো, আইনি কাঠামোতে থেকে নির্বাচন হতো, তখন কিন্তু এই সংস্কারের প্রশ্নগুলো উঠতো না। যেহেতু আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো না, সেজন্য আমরা নিজেরাই নিজেদেরকে একটা শক্ত কাঠামোবদ্ধ অবস্থায় এবং অবস্থানে নিয়ে যেতে চাই। কথাটা কিন্তু খুব বেশি দিনের মধ্যে গিয়ে গড়ায়নি। সেটা হচ্ছে ডিসেম্বরে হবে নাকি আসলে জুনে হবে, জুলাইয়ে হবে। ফলে আমি মনে করি যে এটি খুব বড় কোনো সংকট নয়, এটি উতরে যাওয়া যাবে না তা নয়। যদি আমরা সবাই এই অভ্যুত্থানে যে হাজারো মানুষের জীবনের ত্যাগ, লক্ষ লক্ষ মানুষের নানান শারীরিক ভাবেও নির্যাতনের ভিতর দিয়ে এবং এক ভয়াবহ বাস্তবতার ভিতর দিয়ে আমাদের যে অভিযাত্রাটা শুরু হয়েছে, আমি মনে করি যে এই অভিযাত্রাকে আমরা যদি আমাদের চিন্তা এবং চেতনায় লালন করি, তাহলে এর সমন্বয় সাপেক্ষে একটা সুষ্ঠু জায়গায় পৌঁছা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।